বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত 3টি বরদা কাহিনী। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 সালে, মৃত্যু 1970 সালে। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশাল ব্যক্তিত্ব। ব্যোমকেশ বক্সী স্রষ্টা তো বটেই, এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত আকাশবাণী। ক্লাবের বারান্দায় আমরা কয়েকজন নীরবে বসে ধূমপান করছিলাম। ফাল্গুন মাসের অপরূপ একটি গোধূলি যেন বাতাসে গোরচনার স্নিগ্ধ শিকড়কণা ছড়াচ্ছিল। এমন সন্ধ্যায় বড়দার মুখেও ভূতের গল্প বন্ধ হয়ে গিয়েছিল। সে গুনগুন করে একটা প্রেমের গান ভাঁজছিল, যৌবন নিকুঞ্জে গাহে পাখি। এমন সময় সুধাংশু এসে দেখা দিল। সুধাংশু আমাদের বন্ধু হলেও এতদিন ক্লাবের সভ্য ছিল না, সম্প্রতি হয়েছে। সম্ভবত বড়দার সঙ্গে ভূতপ্রেত নিয়ে তর্ক করবার মতলব নিয়েই সে ক্লাবে ঢুকেছে। প্রিয়জনী সম্বন্ধে এত বড় নাস্তিক বড় একটা দেখা যায় না। বড়দার সঙ্গে চোখাচোখি হলেই তার মুখ লড়াইয়ে ভেড়ার মতো জুজুৎসু ভাব ধারণ করত। তারপর দুজনের মধ্যে যে তর্ক আরম্ভ হতো তার তুলনা খুঁজতে হলে রামায়ণ মহাভারতের শরণাপন্ন হতেই হয়। কিন্তু আজ লক্ষ্য করলাম সুধাংশুর সে তেজ নেই। মুখখানা কেমন যেন ফ্যাকাশে, মনের মধ্যে সে যেন বড় রকম ধাক্কা খেয়েছে। অমূল্য জিজ্ঞেস করল, হে সুধাংশু, কেন পাংশু বদন তোমার? সুধাংশু উত্তর দিল না। সোজা বড়দার মুখের সামনে গিয়ে দাঁড়াল। একাগ্রভাবে কিছুক্ষণ তার মুখের পানে তাকিয়ে থেকে গাঢ় স্বরে বলল, ভাই বড়দা, পায়ের ধুলো দাও। বলে তার পায়ে হাত ঠেকিয়ে মাথায় স্পর্শ করল। আমরা সকলে হাঁ করে রইলাম। এমন কাণ্ড জীবনে দেখিনি। বড়দাও ভ্যাবাচাকা খেয়ে গেছিল। সুধাংশুর হাত ধরে পাশের চেয়ারে বসাতেই সে বলে উঠল, তোমার কাছে ক্ষমা চাইছি। কালকের ঘটনার পর আর আমার প্রেতজনিতে অবিশ্বাস নেই। অতঃপর কালকের ঘটনা শোনবার জন্য আমরা তাকে ঘিরে বসলাম। কিছুক্ষণ উন্মনাভাবে আকাশের পানে তাকিয়ে থেকে সুধাংশু আরম্ভ করল, মাসখানেক হলো আমাদের পাড়ায় একটি নতুন বাঙালি ভদ্রলোক এসেছেন, প্রিয়তোষবাবু। ওই যে বাড়িখানা আগে মাইনার স্কুল ছিল সেই বাড়ি ভাড়া নিয়ে আছেন। বাড়ির চারধারে পাঁচিল ঘেরা ফাঁকা জমি, হলদে রঙের বাড়িখানা। তোমরা দেখেছো বোধ হয়। প্রথম দিনই প্রিয়তোষবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। পাড়ায় নতুন বাঙালি এসেছেন, তাই সাদর সম্ভাষণ করবার জন্য নিজেই আগ বাড়িয়ে তার কাছে গিয়েছিলাম আর কি। বছর 45 বয়সের একটু শৌখিন গোছের ভদ্রলোক। প্রথম দিন এসেই মিস্ত্রি ডাকিয়ে বাড়ির মাথার উপর রেডিওর এরিয়েল বসাচ্ছিলেন। আমার সঙ্গে মামুলি 2-4টে কথা হলো। কাজকর্ম কিছু করেন না, পয়সা আছে, আর ওই সন্তান টন্তানও কেউ নেই। বছর 10 আগে স্ত্রী মারা গেছেন। তারপর থেকে খেয়াল মতো এখানে ওখানে ঘুরে বেড়ান। এর আগে বছর 1.5 গয়ায় ছিলেন, সেখানে আর মন টিকল না, তাই চলে এসেছেন। ভদ্রলোক একলা থাকেন, অথচ এত বড় বাড়ি নিয়ে কি করবেন এই ভেবে তখন একটু আশ্চর্য মনে হয়েছিল। কিন্তু প্রথম আলাপেই তো ও কথা জিজ্ঞেস করা যায় না। তিনি যেসব আসবাবপত্র সঙ্গে এনেছিলেন তাও বেশ দামি আর শৌখিন। দেখলাম লোকটি বিপত্নিক এবং বয়স্ক হওয়া সত্ত্বেও প্রাণটা কিন্তু বেশ তাজা রেখেছেন। তারপর আরো বার দুই তার বাড়িতে গিয়েছিলাম।
তার চরিত্রে দু একটি ছোটখাটো অসঙ্গতি চোখে পড়েছিল। তিনি শৌখিন লোক, কিন্তু নিজেই রান্নাবান্না করেন। একটিমাত্র শুকো চাকর রেখেছেন, সে দিনের বেলায় কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। তার বাড়িতে মেয়ে মানুষের পাট নেই, অথচ বসবার ঘরটি ছবির মতো সাজিয়ে রেখেছেন। পুরুষ মানুষ যে এত গোছালো হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস হয় না। আরো লক্ষ্য করলাম, লোকটা যে পরিমাণে অমায়িক সেই পরিমাণে মিশুকে নয়। কথা ভারী মিষ্টি, কিন্তু কম কথা বলেন। কথা বলতে বলতে বা শুনতে শুনতে কিরম যেন অন্যমনস্ক হয়ে পড়েন। তাছাড়া আমি 3 বার তার বাড়িতে গেলাম, তিনি একবারও তার পাল্টা দিলেন না। একটু বিরক্তি বোধ হলো। সন্দেহ হলো তিনি হয়তো মনে করেন তাকে বড়লোক মনে করে আমি তার মোসাহেবি করবার চেষ্টা করছি। তাই যাওয়াটা বন্ধ করে দিলাম। তারপর ওই পথে ঘাটে মাঝে মাঝে দেখা হতো, এই পর্যন্ত। এইভাবে 3 সপ্তাহ কেটে গেল। প্রিয়তোষবাবুর সম্বন্ধে মনটা যখন প্রায় নির্লিপ্ত হয়ে এসেছে, এমন সময় তার নামে কয়েকটা কথা কানে এলো। এসব খবর মেয়েদের কানেই আগে পৌঁছয়। ওই আমার স্ত্রী খবরটা দিলেন, প্রিয়তোষবাবু নাকি সুবিধের লোক নন। রাত 10টার পর তার বাড়িতে মেয়ে মানুষের গলার আওয়াজ শোনা যায়, আর পাড়ার কেউ কেউ নাকি তা শুনেছে। এমন কিছু অসম্ভব কথা নয়। মনটা খুঁতখুত করতে লাগলো। প্রিয়তোষবাবুকে যেটুকু দেখেছিলাম তাতে তাকে লম্পট দুশ্চরিত্র বলে মনে হয়নি। তবু কিছুই বলা যায় না। যাদের সারা জীবন ধরে দেখছি তাদেরই চিনতে পারলাম না, আর প্রিয়তোষবাবুর চরিত্র এক নজরে চিনে নেব না, এত অহংকার আমার নেই। তাছাড়া সত্যি হোক আর মিথ্যে হোক, এ বিষয়ে করবার তো কিছু নেই। করবার মধ্যে ওই বৈঠকখানায় বসে মুখরোচক জল্পনা করতে পারি। অন্তত তখন তাই মনে হয়েছিল। কাল সকালবেলা পাড়ার ছোকরা দলের চাই ভূত আমার সঙ্গে দেখা করতে এলো। ভূত ডাকাবুকো ছেলে, মনের মধ্যে মার প্যাঁচ নেই, মেজাজ কড়া। সে এসেই প্রিয়তোষবাবুর কথা তুলল। শুনেছেন বোধ হয়? দেখলাম ভূতর মন এখনো আমাদের মতো ওই যাকে বলে নির্লিপ্ত জল্পনা প্রবণ হয়ে ওঠেনি। একটু ইতস্তত করে স্বীকার করতে হলো, হ্যাঁ কিছু কিছু শুনেছি বই কি। ভূত টেবিলের ওপর কিল মেরে বলল, এরকম লোক পাড়ায় রাখা যেতে পারে না। ছেলেরা বলছে একদিন ধরে দুঘা দেওয়া যাক, তাহলেই পালাবে। ভূত আর তার দল বয়সে আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু মনে মনে তাদের বাহুবলকে সম্ভ্রম করি। তবু এই ক্ষীণ আপত্তি করে বললুম, শুধু কানাঘুষোর ওপর এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হবে? বরং কথাটা সত্যি কিনা ভালোভাবে যাচাই করে যা হয় করা উচিত। ভূত বলল, বেশ, তো আপনি যাচাই করুন। অতঃপর ভূতর সঙ্গে পরামর্শ করে ঠিক হলো রাতে গিয়ে প্রিয়তোষবাবুর বাড়িতে আড়ি পাতা। কাজটা মোটেই রুচিকর মনে হলো না, কিন্তু একটা লোককে উত্তম মধ্যম দেবার আগে তার অপরাধ সম্বন্ধে নিঃসংশয় হওয়া ভালো। রাত 10:30টার পর খাওয়া দাওয়া সেরে রাবার সোল জুতো পায়ে দিয়ে বেরুলুম। স্ত্রীকে বলে গেলুম, ফিরতে হয়তো দেরি হবে, ঘুমিও না। আর দিল্লি থেকে ফিল্মি গান দিচ্ছে রেডিওতে, তাই শোনো। প্রিয়তোষবাবুর দরজার সামনে ভূতোর সঙ্গে দেখা হলো। এই ভূতোটা এমন গোয়ার, জুতো পরে এসেছে যার আওয়াজ 1.5 মাইল দূর থেকে শোনা যায়। তাকে বললুম, ও জুতো পরে তোমার ভেতরে যাওয়া চলবে না, শিকার ভড়কে যাবে। সে বলল, বেশ, আমি বাইরে পাহারায় রইলুম। রাস্তা তখন নির্জন হয়ে গেছে। প্রিয়তোষবাবুর বাড়ি অন্ধকার। ফটক পার হয়ে পা টিপে টিপে চললাম। বাড়ির সামনাসামনি এসে সদর দরজার মাথার ওপর খিলেনের কাচের ভেতর দিয়ে
একটু আলো চোখে পড়ল। ঘরের দরজা জানলা সবই বন্ধ, কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট গুঞ্জন আসছে, যেন কারা খাটো গলায় কথা বলছে। আমার বুকের মধ্যে একবার দূর দূর করে উঠল, কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতো আড়ি পাতার অভ্যেস কোনো কালে নেই। যদি ধরা পড়ি তাহলে কি বলবো, তার একটা খসড়া মনে মনে নকশা করছিলাম, কিন্তু স্নায়ুর কম্পন তাতে থামল না। যা হোক, অপ্রীতিকর কর্তব্য যখন করতেই হবে তখন দ্বিধা করে লাভ নেই। বাড়ির সামনে এক ফালি খোলা বারান্দা, তারপরই বৈঠকখানা ঘর। যদ্দূর সম্ভব নিঃশব্দে বৈঠকখানার বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। একটু একটু হাওয়া দিচ্ছিল, ফাগুন রাতের হাওয়া, ঠান্ডা আর মোলায়েম। এমন কিছু বুড়ো হয়নি। মনে হলো এমন রাতে কোনো প্রণয়ীর ঘরে গুপ্তচর বৃত্তি করা একটা অপরাধ, তা হোক না সে অবৈধ প্রণয়। কিন্তু সে যাক, ওটা মনের ক্ষণিক দুর্বলতা মাত্র। ঘরের মধ্যে দুজন লোক কথা বলছে, আর বেশ সহজ গলাতেই কথা বলছে। একজনের গলা চিনতে কষ্ট হলো না, নিঃসন্দেহে প্রিয়তোষ বাবুর গলা। অন্য গলাটি, হ্যাঁ, স্ত্রীলোকেরই বটে। আহা, মিষ্টি ভরা গলা, কিন্তু কিন্তু ঠিক যেন স্বাভাবিক নয়। এসরাজের তারের আওয়াজের মতো তাতে কিরকম যেন একটা ওই ধাতব ঝংকার আছে। কান পেতে শুনতে লাগলাম। গলার আওয়াজ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কথাগুলো ঠিক ধরতে পারছি না। একবার মনে হলো প্রিয়তোষবাবু কবিতা আবৃত্তি করছেন, তারপর কিছুক্ষণ কথাবার্তা অস্পষ্ট হয়ে গেল। দোরের কাছে কান নিয়ে গিয়ে শোনবার চেষ্টা করলাম। কথাবার্তার সুর বদলে গেছে, মান অভিমানের পালা চলছে। মনে হলো যেন মেয়েলি গলা বলছে, যাও, তোমার সঙ্গে আর কথা বলবো না, আর আসবো না। কেন তুমি? আমার মনের মধ্যে শুধু বিস্ময় নয়, আতঙ্ক জমা হয়ে উঠছিল। কারণ মেয়েলি গলাটি কেবল বাঙালি মেয়ের গলাই নয়, শিক্ষিত মার্জিত বাঙালি মহিলার গলা। মনে মনে ঘেমে উঠছিলাম আর ভাবছিলাম, কে হতে পারে? হঠাৎ ঘরের মধ্যে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। প্রায় 10 সেকেন্ড আর কোনো শব্দ নেই। তারপর একটি সুমিষ্ট ব্যঙ্গ হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। হাসি থামলে স্পষ্ট স্ত্রী কণ্ঠ শুনতে পেলাম, একটি ভদ্রলোক দড়ির কাছে দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন। যাও, আদর করে ঘরে এনে বসাও। চমকে উঠলাম, পালাবো কিনা ভাবছি, এমন সময় প্রিয়তোষবাবু দরজা খুলে দাঁড়ালেন। ঘরের মধ্যে আলো ছিল, কম পাওয়ারের একটা নীল বাল্ব জ্বলছিল। দেখলাম প্রিয়তোষবাবুর মুখে বিরক্তি এবং ক্ষোভ মাখানো রয়েছে বটে, কিন্তু অবৈধ প্রণয়ে ধরা পড়া লজ্জা সেখানে লেশমাত্র নেই। উল্টে তিনি বললেন, আসুন। একরকম অসাড় ভাবেই ঘরে ঢুকলাম। ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই। মেয়েলি গলার অধিকারিণী কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। কেবল ঘরের একপাশে রেডিও সেটের ভেতর থেকে আলো বেরুচ্ছে, যেন প্রিয়তোষবাবু এতক্ষণ বসে রেডিও শুনছিলেন, যন্ত্রটা বন্ধ না করেই দরজা খুলতে এসেছেন।
প্রিয়তোষবাবু যদি আমার সঙ্গে রূঢ় আচরণ করতেন তাহলে আমিও একটু জোর পেতুম, কিন্তু এতই ভদ্রভাবে আমাকে রেডিওর কাছে নিয়ে গিয়ে বসালেন যে আমার মুখে আর কথা জোগালো না। তিনি নিজের মুখের ওপর দিয়ে একবার হাত চালিয়ে ধীরভাবে প্রশ্ন করলেন, কিছু দরকার আছে কি? আমি উত্তর দেবার আগেই সেই ব্যঙ্গ হাসি আমার কানের কাছে আবার ঝংকার দিয়ে উঠল। আমি ধড়মড় করে উঠে দাঁড়িয়ে দেখি আওয়াজটা আসছে রেডিওর ভেতর থেকে। তারপরই কথা শুনতে পেলুম, বিদ্রুপ ভরা তীক্ষ্ণ কণ্ঠের কথা। দরকার আছে বই কি? তুমি কার সঙ্গে কথা বলছো তাই চুরি করে শুনতে এসেছেন? সভয়ে রেডিওর কাছ থেকে সরে এলাম। মাথার চুল বোধহয় খাড়া হয়ে উঠেছিল, গায়েও কাঁটা দিয়েছিল। বিহ্বলভাবে জিজ্ঞাসা করলাম, এ কি? কে কথা বলছে প্রিয়তোষবাবু? প্রিয়তোষবাবু একবার চোখ তুলে আমার পানে চাইলেন, তারপর মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, আমার স্ত্রী। আপনার স্ত্রী? কিন্তু রেডিওর মধ্য থেকে গঞ্জনা ভরা কঠিন স্বর বেরিয়ে এলো, কিন্তু তিনি মারা গেছেন, এই না? তাতে আপনার কি? আপনি কেন আমার স্বামীকে বিরক্ত করতে এসেছেন? যান, বাড়ি যান। কি রকম ভদ্রলোক আপনি? আমার স্বামীর চরিত্র তদারক করবার কি অধিকার আছে আপনার? উনি আপনাদের পাড়ায় এসে আছেন, আপনাদের পাড়া পবিত্র হয়ে গেছে, জানেন তা? তারপর হঠাৎ এই তপ্ত ঝাঁঝালো কণ্ঠস্বর উদ্বেগে যেন গলে গেল, ওগো যাও, এবার শুয়ে পড়ো, নইলে শরীর খারাপ হবে, অনেক রাত হয়েছে। প্রিয়তোষবাবু উঠে দাঁড়ালেন। আমার মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গিয়েছিল। নেহাত গ্রাম্য লোকের মতো বললুম, কিন্তু কিন্তু কিছু যে বুঝতে পারছি না। রেডিওর ভেতর থেকে। ক্লান্ত স্বরে প্রিয়তোষবাবু বললেন, রেডিওতে আমার স্ত্রী রোজ এই সময় আমার সঙ্গে কথা কন। তার মৃত্যুর পর থেকেই এমনি হয়ে আসছে। আমার জীবনের এই একমাত্র সম্বল। উনিই সংসার চালান, উনিই সব কিছু করেন। আমি শুধু ওর কথা মতো কাজ করে যাই। বিস্ময়ের ঘোরে মনটা তখনও অর্ধ মূর্ছিত হয়েছিল। বললুম, কিন্তু এ কি করে সম্ভব হয়? রেডিও থেকে অধীর উত্তর এলো, আপনি সে বুঝবেন না, বুঝবার বৃথা চেষ্টাও করবেন না। তার চেয়ে বাড়ি যান। আপনার স্ত্রীর বুকের ব্যামো আছে না? ভালো চান তো শিগগির বাড়ি যান, নইলে হয়তো আর দেখতে পাবেন না। শেষের দিকে কথাগুলো ভয়ঙ্কর গম্ভীর হয়ে উঠল। সেই যে সাধু ভাষায় বলে, বেত্রাহত কুকুর, ঠিক সেইভাবে প্রিয়তোষবাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি মুখ দৌড়তে আরম্ভ করলুম। পথে ভূত বোধহয় সঙ্গ নিয়েছিল, কিন্তু সেটা জাগ্রত চেতনার কথা নয়, আবছায়া একটা অনুভূতি মাত্র। বাড়ি পৌঁছে দেখি বসবার ঘরে রেডিওটা খোলা রয়েছে, কিন্তু তার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আর মেঝের ওপর মাদুর পেতে স্ত্রী পড়ে আছেন, তার দু চোখ বন্ধ, আর একটা হাত এমন এমন অস্বাভাবিকভাবে ছড়ানো রয়েছে যে মনে হয়, মনের অবস্থা বুঝতেই পারছো, প্রায় তার ঘাড়ের ওপর আছড়ে পড়লুম। তিনি ধড়মড় করে উঠে বসে বললেন, হ্যাঁ এলে? আমার একটু তন্দ্রা এসে গিয়েছিল। রেডিওর ভেতর থেকে তরল কৌতুকের হাসি এসরাজের ধাতব মূর্ছনার মতো বেরিয়ে এলো। তারপর সেই গলার আওয়াজ, কেমন জব্দ? আর যাবেন?
পরের হাঁড়িতে কাঠি দিতে স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনতে গিয়েছিলেন, তাই একটু ভয় দেখালুম। আর কখনো এমন কাজ করবেন না। শুনছিলেন আকাশবাণী। পরের গল্প মালকোষ। বড়দা বলল, ওস্তাদ কাফি খাঁর সেতার শুনেছ? ক্লাবের পাঠাগারে আমরা কয়েকজন চুপচাপ বসে সাময়িক পত্রিকার পাতা উল্টাচ্ছিলাম। অমূল্য পত্রিকা থেকে চোখ তুলে কিছুক্ষণ ভ্রুকুটি করে রইল, তারপর বলল, মতলবটা কি? নতুন আষাঢ়ে গল্প তৈরি করেছো আর সেটা শোনাতে চাও, তাই তো? বড়দা সে কথায় কান না দিয়ে গল্প আরম্ভ করে দিল। পুজোর ছুটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আমার ছোট শালা শুভেন্দুর ভারী গান বাজনার শখ। একদিন আমাকে বলল, জামাইবাবু, ওস্তাদ কাফি খাঁর সেতার শুনতে যাবেন? ওস্তাদজি আমাকে খুব ভালোবাসেন। কয়েকদিনের জন্য শহরে এসেছেন, ডাক বাংলোতে আছেন। আমি খবর পেয়েই ছুটে গিয়েছিলাম। তিনি বললেন, আজ রাতে যখন আর কেউ থাকবে না তখন বাজনা শোনাবেন। যাবেন আপনি আমার সঙ্গে? নেই কাজ তো খই ভাজ। উচ্চাঙ্গ গান বাজনার প্রতি আমার বিশেষ আসক্তি নেই। ধ্রুপদ, চৌতাল, ধামার, দশকুশি ওসব বুঝি না। রবীন্দ্রসঙ্গীতেই আমার আত্মা পরিতুষ্ট। কিন্তু বিনা মাসুলে যখন এত বড় একজন ওস্তাদের বাজনা শোনার সুযোগ হয়েছে, তখন ছাড়ি কেন? বললাম, আচ্ছা যাব। রাত আন্দাজ 9টার সময় খাওয়া দাওয়া সেরে ডাক বাংলোতে উপস্থিত হলাম। জায়গাটা বেশ নিরিবিলি, পাঁচিল ঘেরা উঁচু ভিতের বাড়ি। বাড়ির সামনে 4 ফুট উঁচু চাতাল। এই চাতালের ওপর আলোয়ান গায়ে দিয়ে একজন বৃদ্ধ বসে আছেন। তার পাশে একটি সেতার শোয়ানো রয়েছে। পরিষ্কার চাঁদের আলোয় ওস্তাদজিকে দেখলাম। লম্বা একহারা চেহারা, মাথায় পাকা বাবরি চুল, চিবুকে ত্রিকোণ দাড়ি। বয়স অনুমান করা শক্ত, তবে ওই 70-এর কাছাকাছি। শ্যালক ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। ওস্তাদজি স্নিগ্ধ স্বরে বললেন, এসো বাবা। তা সঙ্গে ওটি কে? শালা পরিচয় করিয়ে দিল। আমিও হেঁট হয়ে প্রণাম করলাম। ওস্তাদজিকে দেখে তিনি হিন্দু না মুসলমান এ কথা মনে আসে না। মনে হয় তিনি একটি প্রশান্ত চিত্ত সাধক। সাধকের তো জাত নেই। শালা জিজ্ঞেস করল, আজকেও আসেনি? ওস্তাদজি একটু ম্লান হেসে বললেন, এসেছিল কয়েকজন রাইস লোক, আধ ঘন্টা বাজনা শুনে বাহবা দিতে দিতে চলে গেল। কেউ কিচ্ছু বোঝে না। গুণীজনের পক্ষে অরসিকেষু রসস্য নিবেদনম কতখানি পীড়াদায়ক তা জানি বলেই নিজের কথা ভেবে মনে মনে একটু ভয় পেলাম। ওস্তাদজি যাতে আমার অজ্ঞতা ধরতে না পারেন সে বিষয়ে সতর্ক থাকা দরকার। ওস্তাদজি সেতারের উপর হাত রেখে আমার শালাকে বললেন, কি শুনতে চাও বলো? শালা হাত জোড় করে বলল, অনেকদিন আপনার মালকোষ শুনিনি। ওস্তাদজি আস্তে আস্তে সেতারটি কোলে তুলে নিলেন। আঙুলে মেরচাপ পরে তারের ওপর মৃদু স্পর্শ করলেন। তারগুলি রনরন করে উঠল। তারপর তিনি সেতারের কানে মোচড় দিয়ে তারগুলি বেঁধে নিতে নিতে বললেন, এখন হেমন্তকাল, রাত 2য় প্রহরও আরম্ভ হয়ে গেছে। মালকোষ বাজাবার উপযুক্ত সময় বটে। চারিদিকে জ্যোৎস্না ঝিমঝিম করছে।
দূর থেকে শহরের যেটুকু শব্দ আসছে তাও যেন দূরত্বের দ্বারা মোলায়েম হয়ে আসছে। ওস্তাদজি যন্ত্র বেঁধে নিয়ে বললেন, মালকোষ বাজাচ্ছি। একটা কথা একটু বলে রাখি, ওই যদি কিছু দেখতে পাও ভয় পেও না। ওস্তাদজি নিতান্ত সহজভাবেই কথাটা বললেন, কিন্তু আমি সচকিত হয়ে উঠলাম। ওস্তাদজি আমার দিকে চেয়ে বললেন, মালকোষ যদি শুদ্ধভাবে বাজানো যায় তাহলে জিন আসে। ওরা মালকোষ রাগ শুনতে বড় ভালোবাসে। জিন আরব দেশের দৈত্য বিশেষ। আমি ভূত প্রেত নিয়ে অনেক নাড়াচাড়া করেছি, কিন্তু জিন জাতীয় জীবের সঙ্গে কখনো মোলাকাত হয়নি। ওরা আরব্য রজনীর কাল্পনিক প্রাণী, এই ধারণাই ছিল। এখন মালকোষ শোনবার জন্য তারা আসতে পারে, এই কথাটা ভেবে মনটা বেশ উৎসুক হয়ে উঠল। ওস্তাদজি বাজাতে শুরু করলেন। লক্ষ্য করলাম তার হাতের আঙুলগুলো লোহার তারের মতো বাঁকা বাঁকা, কঠিন, কিন্তু সেতারের তারের ওপর তাদের স্পর্শ কি নরম, যেন ফুলের বাগানে মৌমাছি গুঞ্জন করে বেড়াচ্ছে। তিনি প্রথমে খুব ঠায়ে বাজাতে শুরু করলেন। তারপর আস্তে আস্তে তালের গতি দ্রুত হতে লাগল। আমি উচ্চ সঙ্গীতের সমজদার নই, কিন্তু শুনতে শুনতে বিভোর হয়ে গেলাম। কে যেন ওই সুরের মধ্যে ডুকরে ডুকরে মাথা কুটে কুটে কাঁদছে, যেন অব্যক্ত কণ্ঠে বলছে, হামারি দুঃখের নাহি ওর। আমার শ্যালক সত্যিকারের রসজ্ঞ লোক। সে মাথা নাড়ছে না, উরুতে তাল ঠুকছে না, ঘাড় নিচু করে স্থির হয়ে বসে আছে। আমিও একটা নিবিড় অনুভূতির মধ্যে ডুবে গেছি। এইভাবে কতক্ষণ কেটে গিয়েছে জানি না, বোধহয় 20-25 মিনিট হবে। একসময় অনুভব করলাম নাকে একটা গন্ধ আসছে। স্থান কাল বিবেচনায় গন্ধটা স্বাভাবিক নয়। শুকনো তামাক পাতার কড়া গন্ধ। এতক্ষণ প্রায় চোখ বন্ধ করে বাজনা শুনছিলাম। এখন চোখ আরেকটু খুলে এদিক ওদিক তাকালাম। কই, তামাক পাতা তো কোথাও নেই। ওস্তাদজি ঘাড় গুঁজে বাজিয়ে চলেছেন। শ্যালক চুপচাপ নিষ্কম্প হয়ে বসে রয়েছে। অন্য মানুষও কেউ আসেনি। তবে হঠাৎ নজর পড়ল চাতালের নিচে মাটির ওপর। বুকটা একবার গুড়গুড় করে উঠল। আমি বসেছিলাম 4 ফুট উঁচু চাতালের কিনারা ঘেঁষে। নিচে নজর পড়তেই বুঝলাম গন্ধটা কোথা থেকে আসছে। ঠিক চাতালের নিচেই একটা প্রকাণ্ড মানুষ উপুড় হয়ে শুয়ে আছে।
চাঁদের আলোয় তার চেহারা পরিষ্কার দেখতে পাচ্ছি। নিকশের মতো কালো গায়ের রং, 8 হাত লম্বা তাগড়া শরীর, সারা গায়ে লোহার শলার মতো রোঁয়া খাড়া হয়ে রয়েছে। 2 হাত দিয়ে মাথাটা বেড়ে নিয়ে দৈত্য পড়ে আছে। ভূত প্রেত দেখে ভয় পাওয়ার দিন আমার নেই, কিন্তু সাষ্টাঙ্গ প্রণামরত বিরাট দৈত্যটাকে দেখে বুকের রক্ত হিম হয়ে আসতে লাগলো। তারপর ঘাড় বেঁকিয়ে দেখি আমার ঠিক পেছনে আরেকটা দৈত্য লম্বা হয়ে শুয়ে মালকোষ শুনছে। আরেকটু হলেই হাউমাউ করে উঠছিলাম আর কি। অতি কষ্টে সামলে নিলাম। তারপর চোখ বুজে বসে রইলাম। চোখ খুলে তাকাবার সাহস নেই। হয়তো দেখবো আরো অনেকগুলি 8 হাত লম্বা জিন ভূমিষ্ঠ হয়ে মালকোষ শুনছে। ভাই, আমি নানা জাতের ভূত দেখেছি, কিন্তু ভূতের গা দিয়ে তামাক পাতার গন্ধ বেরোয় এবং তারা উপুড় হয়ে শুয়ে মালকোষ শুনতে ভালোবাসে, এ কথা জানা ছিল না। আরব উপন্যাসেও কিছু লেখেনি। হয়তো আরব দেশের ভূত এমনি হয়। মালকোষ সুরটা কিন্তু খাঁটি ভারতীয় সুর। তার আদি নাম মল্ল কৌশিক। ওস্তাদজির বাজনা ধীরে ধীরে শেষ হয়ে আসছে, যেন একটা মরমর বিলাপ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল। ওস্তাদজি কিছুক্ষণ সেইভাবে বসে রইলেন। তারপর আস্তে আস্তে সেতার নামিয়ে রাখলেন। আমি চোখ বুজে বসে বসে অনুভব করলাম তামাক পাতার গন্ধটা মিলিয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। জিনেরা চলে গেছে। ওস্তাদজি আমার দিকে সপ্রশ্ন চোখে চাইলেন। ওরা এসেছিল নাকি? হ্যাঁ, এসেছিল। তিনি তৃপ্ত স্বরে বললেন, আজ বাজানোটা ভালো হয়েছে, মন বসে গিয়েছিল। তা তোমরা ভয় পাওনি তো? এতক্ষণে আমার শ্যালকের ধ্যান ভঙ্গ হল। সে পকেট থেকে একটি রুমাল এবং একটি গিনি বার করল। গিনিটি রুমালের উপর রেখে রুমালটি ওস্তাদজির পায়ের কাছে রাখল। তারপর লম্বা হয়ে তাকে প্রণাম করল। তার ভূমিষ্ঠ প্রণামের ভঙ্গি দেখে মনে হলো সেও একটি ছোটখাটো জিন। শুনছিলেন মালকোষ। পরের গল্প সবুজ চশমা। বড়দা বলল, আমিও একদিন তোমাদের মতো নাস্তিক ছিলুম। আমরা সকলে উৎসুকভাবে নিরুত্তর রইলাম, কেননা এরকম ভূমিকার আসল উদ্দেশ্য কি তা তো আমাদের জানা। শুধুমাত্র অমূল্য মুখ ভেঙে কিরম করে যেন একটা হাসল। বড়দা টেবিলের ওপর থেকে পা নামিয়ে বলল, কিন্তু একবার এমন একটা ব্যাপার ঘটল যে তারপর প্রেতজনিতে অবিশ্বাস করা
একেবারে অসম্ভব। অনেক দিন আগেকার কথা, প্রায় 10 বছর হলো। সেরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনে কখনো হয়নি। রেলে কাটা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলুম। অমূল্য কপাল চাপড়ে বলল, দূর, আমাদের ভাগ্যই মন্দ, কাকে দোষ দেব? পাছে আবার ঝগড়া বেঁধে যায়। তাই পৃথ্বী তাড়াতাড়ি বলল, কাউকে দোষ দিতে হবে না, বড়দা তুমি আরম্ভ করে দাও। বড়দা শত্রু মিত্র সকলকে সমান অগ্রাহ্য করে অবিচলিতভাবে একটা চুরুট ধরালো। তারপর আরম্ভ করল, কিউল জংশনের মতন এমন লক্ষ্মী ছাড়া স্টেশন বোধ হয় পৃথিবীতে আর নেই। লুপ লাইন থেকে যেদিকেই যেতে চাও, কিউলে অন্তত 3টি ঘন্টা বিশ্রাম করতে হবে। সেবার বিএ পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে যাচ্ছিলাম এলাহাবাদে। সন্ধ্যের সময় মুঙ্গের থেকে বেরিয়ে রাত 8টা নাগাদ কিউল পৌঁছানো গেল। সেখানে পশ্চিমে ট্রেন আসবে রাত 11টায়, সুতরাং অফুরন্ত সময়। আমার সঙ্গে কেবল একটা স্যুটকেস ছিল, সেটা কুলির জিম্মা করে দিয়ে লম্বা কাঁকড় ঢাকা প্ল্যাটফর্মের ওপর পায়চারি করতে লাগলুম। ক্রমে ট্রেন বেরিয়ে গিয়ে স্টেশনটা একেবারে খালি হয়ে গেল। ঘন্টা 3 মধ্যে আর গাড়ি নেই। কিন্তু একলা শূন্য প্ল্যাটফর্মে কাহা তক পাইচারি করা যায়? ঘন্টাখানেক ঘুরে বেড়াবার পর দেখলুম কেউ কোথাও নেই। স্টেশন স্টাফও বোধ করি এই ফাঁকে একটু ঘুমিয়ে নিচ্ছে। গ্যাসের বড় বড় ল্যাম্পগুলো জনহীন প্ল্যাটফর্মে শুধু শুধু আলো ছড়াচ্ছে। আমিও এদিক ওদিক চেয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ঢুকে পড়লুম। ভাবলুম নিরিবিলি একটু ঘুমিয়ে নেওয়া যাক। হ্যাঁ, টিকিট ইন্টার ক্লাসেরই ছিল। ওয়েটিং রুমের মাঝখানে একটা বড় গোছের গোল টেবিল, তার উপর কেরোসিনের ল্যাম্প ঘোলাটে ভাবে জ্বলছে। টেবিলের চারপাশে 10-12খানা চেয়ার, আরামকে তারাও আছে। একটি চেয়ারে বসে একজন ভদ্রলোক ঝিমোচ্ছিলেন। একটা চামড়ার হ্যান্ডব্যাগ তার সামনে টেবিলের উপর রাখা ছিল। আমি ঢুকতেই তিনি চমকে উঠে তাড়াতাড়ি ব্যাগটা নিজের কাছে টেনে নিলেন। আর কেউ যে ওয়েটিং রুমে আছে তা আমি প্রত্যাশা করিনি। যাই হোক, অনধিকার প্রবেশের সংকোচ দমন করে একটা চেয়ার টেনে বসলুম। ভদ্রলোক মিটমিট করে আমার দিকে তাকাতে লাগলেন। বয়স্ক লোক, মুখে দাঁড়িয়ে আছে, ওস্তাগরের তৈরি ঝলঝলে কোট প্যান্টালুন পরা, কিন্তু তবু বাঙালি বলে সন্দেহ হলো। একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, মশায়ের কোন দিকে যাওয়া হচ্ছে? ভদ্রলোক ব্যাগটি তুলে নিজের কোলের ওপর রাখলেন। এমন সন্দেহের চোখে আমার দিকে চাইলেন যেন তার ওই ব্যাগটি চুরি করবার জন্যই আমি ওখানে ঢুকেছি। তারপর সতর্কভাবে বললেন, আমি বিলেত যাচ্ছি। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বললুম, হ্যাঁ? তিনি আবার বললেন, বিলেত যাচ্ছি। আর আপনি? লজ্জিতভাবে বললুম, আমি এই কাছেই এলাহাবাদ যাচ্ছি। এলাহাবাদ? এলাহাবাদে কি করেন? কিছু করি না, মামার বাড়ি বেড়াতে যাচ্ছি। আপনি কি কখনো সেখানে ছিলেন? তার সতর্ক সাবধান ভাব অনেকটা কেটে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেখানে আমি লিটন কলেজে ফিজিক্সের প্রফেসর ছিলুম। আমার নাম বিরাজমোহন সেন। বিরাজমোহন সেন নামটা খুব পরিচিত। আমার মামাদের মুখে তার অনেক গল্প শুনেছি। মামারা তার কাছে পড়েছিলেন। বিরাজবাবু একজন নামজাদা প্রফেসর ছিলেন, কিন্তু হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ায় তাকে অধ্যাপনার কাজ থেকে অবসর নিতে হয়। আমি সচকিত হয়ে উঠলুম। তারপর খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করলুম, কিন্তু
তার চেহারায় মাথা খারাপের কোনো লক্ষণই দেখতে পেলাম না। প্রকাণ্ড কপালখানা বুদ্ধি এবং পাণ্ডিত্যেরই পরিচয় দিচ্ছে। উঁচু বাঁকা নাক, চোখের দৃষ্টিতে এমন কিছু নেই যা পাগলামি বলে মনে করা যেতে পারে। আমি বললুম, আমি আপনার নাম শুনেছি, আমার মামারা আপনার ছাত্র। তাই নাকি? কি নাম তাদের বলো তো? আমি নাম বলতেই তিনি লাফিয়ে উঠে বললেন, শৈল, নীরজ, বিলক্ষণ, তাদের খুব চিনি। তুমি তাদের ভাগ্নে? বেশ বেশ, বড় খুশি হলুম। বলে তিনি ব্যাগটা আবার টেবিলের ওপর রাখলেন। আমার বড় হাসি পেল। জিজ্ঞাসা করলুম, আপনার ওই ব্যাগটিতে কোনো মূল্যবান জিনিস আছে না? মূল্যবান? হ্যাঁ, তা বলতে পারো। এমন মূল্যবান জিনিস পৃথিবীতে আর নেই। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলুম, কি জিনিস? তিনি আস্তে আস্তে বললেন, একটা চশমা। বিলেতে নিয়ে যাচ্ছি স্যার অলিভার লজকে দেখাবো বলে। আরো আশ্চর্য হয়ে গেলুম। বললুম, চশমা স্যার অলিভার লজকে দেখাবেন? কিসের চশমা? তিনি উত্তর দিতে গিয়ে থেমে গেলেন, মাথা নিচু করে বসে রইলেন। তারপর হঠাৎ মুখ তুলে জিজ্ঞাসা করলেন, তুমি ভূত বিশ্বাস করো? ভূত? হ্যাঁ, প্রেত জনি। মনে হলো মাথা খারাপের কথাটা হয়তো নেহাত মিথ্যে নয়, নইলে আপাত দৃষ্টিতে এমন একজন বিজ্ঞ লোক আবল তাবল কথা কয় কেন? বললাম, যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করি না। তিনি একটু হাসলেন। যা চোখে দেখা যায় না তাই যদি অবিশ্বাস করো, তাহলে তো পৃথিবীর অধিকাংশ জিনিসই অবিশ্বাস করতে হয়। এক বিন্দু জলে লক্ষ কোটি বীজাণু আছে, সে কি চোখে দেখা যায়? মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এক্স রে দিয়ে জ্যান্ত মানুষের শরীরের গোটা কঙ্কালটা দেখা যায়। সাদা চোখে কি দেখতে পাও? তা পাই না বটে, কিন্তু ভূত যে মাইক্রোস্কোপ কিংবা এক্স রে দিয়েও দেখা যায় না। তিনি আবার হাসলেন, গূঢ় রহস্যময় হাসি। তারপর বললেন, তা বটে, কিন্তু সাদা চোখেও যে অনেকে দেখেছে। আমি বললুম, তারা হয় ভ্রান্ত নয় ঠগ। তিনি গম্ভীর হয়ে বললেন, পৃথিবীতে সকলকে ভ্রান্ত কিংবা ঠগের পর্যায়ে ফেলা যায় না। খাঁটি লোকও আছে। শিশির ঘোষ জোচ্চোর ছিলেন না, নির্বোধও ছিলেন না। কিন্তু তোমার এখন বয়স কম। নাস্তিকতায় তোমার বয়সের ধর্ম। আমিও তোমার মতোই অবিশ্বাসী ছিলুম। বেশি দিন নয়, 2 বছর আগে পর্যন্ত আমি প্রেতজনী সম্বন্ধে ঘোর নাস্তিক ছিলুম। তারপর হঠাৎ একদিন সব ওলট পালট হয়ে গেল। যে অপূর্ব জিনিস না জেনে আবিষ্কার করে ফেললুম, তাতে জীবনের ধারাটাই বদলে গেল। কি আবিষ্কার করলেন? তিনি কিছুক্ষণ স্থির থেকে বললেন, একটা চশমা, বাইনকুলারের লেন্সও বলতে পারো। আমি উত্তেজিত হয়ে বললুম, সেই চশমাই কি আপনার ব্যাগে রয়েছে?
হ্যাঁ, আর ওই চশমাই স্যার অলিভার লজকে দেখাতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কি ব্যাপার? আমাকে সব বলুন, আমি মানে আমার ভারী কৌতূহল হচ্ছে। লোকের কাছে বলে যেরকম হাস্যাস্পদ আর ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে কাউকে বলতে ইচ্ছে করে না। যা হোক, তুমি যখন আগ্রহ প্রকাশ করছো তখন শোনো। আমি বিজ্ঞানের অধ্যাপক। বিজ্ঞানের রাজ্যে বাতি, খেয়াল, কল্পনার স্থান নেই। সেখানে নিরস নিষ্ঠুর সত্যের কারবার। সুতরাং ভূত প্রেত সম্বন্ধে আমার মনে যে একটা মজ্জাগত বিরুদ্ধতা থাকবে তা সহজেই অনুমান করতে পারবে। ভেবে দেখো, নিঃসংশয়ে ভূত প্রেত বিশ্বাস করা যেতে পারে এমন জোরালো প্রমাণ আজ পর্যন্ত কিছু পাওয়া গেছে কি? সবই দোয়া দোয়া, অনিশ্চিত। বৈজ্ঞানিক কেউ কেউ স্বীকার করেছেন বটে, কিন্তু বিজ্ঞান স্বীকার করেনি। বিজ্ঞান চায় নিরেট, স্থূল ও সত্য। আবছায়া অস্পষ্ট কিছু সে চায় না। তাই শিক্ষার গুণে আমিও চিরদিন ভূত প্রেতকে ঠাট্টাই করে এসেছি। কনান ডয়েল, স্যার অলিভার লজ এদের ভ্রান্ত খেয়ালি মনে করেছি। কখনো ভাবিনি যে আমি একদিন অন্যকে বিশ্বাস করাবার জন্যে ছুটোছুটি করে বেড়াবো আর তারা আমাকে পাগল মনে করে আমার কথা হেসে উড়িয়ে দেবে। এইটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস। বছর 2 আগে কলেজের ল্যাবরেটরিতে আমি দূরবীনের লেন্স নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। একটা বড় সবুজ রঙের ক্রিস্টাল একদিন কুড়িয়ে পেয়েছিলাম। সেইটে, কিন্তু তুমি বোধহয় আর্টস স্টুডেন্ট, সব কথা বুঝবে না। মোটামুটি বলে রাখি, একটা অদ্ভুত ফিকে সবুজ রঙের ক্রিস্টাল হাতে এসে পড়েছিল। তাই থেকে নিজের হাতে কতগুলো লেন্স তৈরি করেছিলাম। যন্ত্রের সাহায্য না নিয়ে হাতে করে ঘষে ঘষে লেন্স তৈরি করা সহজ কথা নয়, বিস্তর সময় লাগে। তাছাড়া সব সময় নির্ভুল হয় না, বাঁকা চোরা থেকে যায়। কিন্তু আমার খেয়াল হয়েছিল, তাই নিজের হাতেই তৈরি করছিল। একদিন দুপুর বেলা, তখনও লেন্স সম্পূর্ণ তৈরি হয়নি। কেমন হচ্ছে দেখবার জন্য আমি সেগুলোকে ফ্রেমের উপর বসিয়ে চোখে পড়লুম। চশমার দোকানে চোখ পরীক্ষা করবার সময় যেরকম ফ্রেম চোখে পরিয়ে দিয়ে তাতে বিভিন্ন শক্তির কাঁচ বসিয়ে বসিয়ে পরখ করে, দেখেছ বোধহয়। আমি ঘাড় নাড়লুম। বিরাজবাবু বলতে লাগলেন, দুপুর বেলা ল্যাবরেটরিতে কেউ ছিল না। আমি দৌড় বন্ধ করে একা কাজ করছিলাম। কিন্তু চশমা চোখে দিয়ে মুখ তুলেই দেখলুম একজন লোক ঠিক আমার সামনের চেয়ারে বসে এক দৃষ্টি আমার পানে তাকিয়ে রয়েছে। লোকটা সাহেব, টকটকে গোলাপি রং, মুখে ছুচলো দাড়ি, তার অদ্ভুত বেশভূষা। মধ্যযুগে ইউরোপীয়রা যেরকম মখমলের জরিদার পোশাক পরত সেই রকম। আমি ভ্যাবাচাকা খেয়ে তাড়াতাড়ি চশমা খুলে ফেললুম। দেখলুম কেউ কোথাও নেই, চেয়ার খালি। খানিকক্ষণ কিছুই বুঝতে পারলুম না।
চশমা পরে দেখলুম লোকটা বন্ধ দরজার ভিতর দিয়ে চলে গেল। বিরাজবাবু চুপ করলেন। আমি রুদ্ধশ্বাসে প্রশ্ন করলুম, তারপর? এমনই অভাবনীয় এই ঘটনা যে ব্যাপারটা ভালো করে হজম করতেই কয়েকদিন কেটে গেল। শেষে বুঝলুম ভুল নয়, সত্যি অজ্ঞাত সারে একটা অপূর্ব জিনিস আবিষ্কার করে ফেলেছি, যার সাহায্যে সূক্ষ্ম দেহ প্রত্যক্ষ করা যায়। এই জিনিস নিয়ে কি করব প্রথমটা ভেবেই পেলুম না। শেষে ঠিক করলুম আমাদের প্রিন্সিপাল সাহেবকে বলবো। তার কাছে গেলুম, একটু উত্তেজিত ভাবেই আমার আবিষ্কারের কথা বললুম। তিনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, সেন, আপনার শরীরটা খারাপ হয়েছে। আপনি কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করুন। যান। নিরাশ হয়ে তার কাছ থেকে ফিরে এলুম। তারপর প্রফেসরদের মধ্যে আমার অন্তরঙ্গ যারা ছিলেন তাদের বললুম। তারাও আমাকে ছুটি নিয়ে বিশ্রাম করবার উপদেশ দিলেন। আশ্চর্য আমাদের দেশের লোকের মনোভাব। কেউ একবার জিনিসটা দেখতে চাইলেন না, একবার বললেন না, দেখি আপনার কথা সত্যি কি মিথ্যে। মরিয়া হয়ে আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে এক দরখাস্ত করলুম। তাকে সব কথা জানিয়ে লিখলুম যে তিনি যদি ইচ্ছে করেন আমি সর্বসমক্ষে ডেমনস্ট্রেট করে দেখাতে রাজি আছি। সপ্তাহখানেক পরে আমার চিঠির জবাব এলো। ইতিমধ্যে বোধহয় আমার পাগলামির কানা ঘোষও চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ভাইস চ্যান্সেলর সাহেব বিনীতভাবে আমাকে জানিয়েছেন যে আমি যদি কাজ থেকে অবসর গ্রহণ করবার দরখাস্ত করি তাহলে তৎক্ষণাৎ আমার দরখাস্ত মঞ্জুর হবে। রাগের মাথায় কাজ ছেড়ে দিলুম। তারপর সারা ভারতবর্ষে যত বিজ্ঞ সুধী আছেন সকলের দৌড়ে দৌড়ে চশমা নিয়ে ঘুরে বেরিয়েছি। এমন সব লোকের কাছে গিয়েছি যাদের পৃথিবী জোড়া নাম, কিন্তু সকলের কাছে এক উত্তর পেয়েছি। কেউ হেসেছেন, কেউ তাড়িয়ে দিয়েছেন, কেউ বলেছেন সময় নেই। কিন্তু আমার কথাটা সত্যি কি মিথ্যে তা যাচাই করে দেখবার কৌতূহল কারুর হলো না। যখন দেখলুম এদেশে এই মহামূল্য আবিষ্কারের মর্ম কেউ বুঝবে না, তখন স্থির করলুম বিলেত যাব। সেখানে অন্তত একজন লোক আছেন যিনি প্রকৃত তত্ত্বান্বেষী, যিনি আমার কথা না শুনে আমাকে ফিরিয়ে দেবেন না। ইতিমধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। বললে বিশ্বাস করবে না, চশমার ওপর নানা রকম অলৌকিক উৎপাত হতে শুরু করেছিল। প্রেত লোকের জবনিকা মানুষের চোখ থেকে সরে যায়। এটা বোধহয় তাদের অভিপ্রেত নয়। তাই রোজ রোজ চশমাটার উপর নতুন নতুন দুর্ঘটনা ঘটতে লাগলো। কখনো অকারণে হাত থেকে পড়ে যায়, কখনো ট্রেনে ব্যাগ শুদ্ধ হারিয়ে যায়, কখনো চোরে চুরি করতে আসলে এই ধরনের ব্যাপার। যখনই চশমা চোখে দিই দেখি ওরা আমাকে ভয় দেখাচ্ছে, চশমাটা ভেঙে ফেলবার ইঙ্গিত করছে। একবার একটা অদৃশ্য হাত আমার চুল ধরে এমন নাড়া দিলে যে চশমাটা চোখ থেকে ছিটকে মেঝে পড়ল। ভাগ্যে কার্পেট ছিল,
নইলে সেই দিনই ওটা যেত। যাই হোক, অনেক কষ্টে অনেক যত্নে এখনো পর্যন্ত তাকে অটুট রেখেছি। আমি জানি না শেষ পর্যন্ত স্যার অলিভার লজের কাছে নিয়ে যেতে পারবো কিনা। এ হচ্ছে যাকে বলে একটা ফ্রিক। এর অবিকল নকল কখনো তৈরি হবে না। ভদ্রলোকের অত্যাশ্চর্য কথাগুলো আমার বদ্ধমূল অবিশ্বাসের গোড়ায় যেন প্রবল নাড়া দিয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলুম, আচ্ছা, এই চশমা যে কেউ চোখে দিলেই ভূত দেখতে পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে, যদিও সে পরীক্ষা করবার সুযোগ আজ পর্যন্ত পাইনি। আমি নিজে যতবার পড়েছি ততবারই দেখেছি। আমি আর কৌতূহল দমন করতে না পেরে বললুম, তাহলে আমাকে একবার দেখাতে পারেন? নিশ্চয়ই পারি। তিনি সানন্দে ব্যাগটা নিজের দিকে টেনে নিয়ে বললেন, দেখাবার জন্য আমি ছটফট করে বেড়াচ্ছি, কিন্তু আমার দুর্ভাগ্য কেউ দেখছে না। ব্যাগ খুলে তিনি সযত্নে একটি তুলোয় মোড়া চামড়ার কেস বার করলেন। তারপর অতি সন্তর্পণে কেসটি খুললেন। কেসের মধ্যে একটি মজবুত গোছের চশমা। ঠিক চশমা নয়, আজকাল একরকম বাইনকুলার চশমা বেরিয়েছে, অনেকটা সেই রকম দেখতে। সামনে কতকগুলো সবুজ কাঁচ লাগানো, তার আশেপাশে পেতলের স্ক্রু, টর্টয়েস শেলের মোটা মোটা আর্ম। বিরাজবাবু উঠে এসে সাবধানে আমার নাকের উপর চশমাটি বসিয়ে দিলেন। প্রথমে কিছুই দেখতে পেলুম না, কেবল সবুজ ধোঁয়া। বিরাজবাবু স্ক্রু ঘোরাতে ঘোরাতে কম্পিত স্বরে বললেন, কিছু দেখতে পাচ্ছ? এবার ক্রমশ চোখের দৃষ্টি পরিষ্কার হতে লাগল। মনে হলো যেন ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তারপর বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট জিনিস দেখতে পেলুম। ঘরে কেরোসিনের যে ল্যাম্পটা জ্বলছিল তাতে সামান্য আলো হচ্ছিল, কিন্তু চশমার ভেতর দিয়ে দেখলুম আলো ঢের বেশি, উজ্জ্বল অথচ মোলায়েম। সেরকম অলৌকিক আলো কখনো দেখিনি। কোথা থেকে আসছে বোঝা যায় না, অথচ সর্বত্র সমানভাবে পড়েছে। কোথাও ছায়া নেই। আশ্চর্য আলো। এইটাই বোধহয় প্রেত লোকের দীপ্তি। কিন্তু আলোর কথা থাক, সেই আলোতে যা দেখলুম তা ভয়াবহ কিছু না হলেও হৃৎপিণ্ডটা একবার ডিগবাজি খেয়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দেখলুম টেবিল ঘিরে প্রত্যেক চেয়ারে একটি করে লোক বসে আছেন। তাদের পেছনে মাথার পর মাথা, ঘরের মধ্যে তিল ফেলবার জায়গা নেই। আর সবাই
তীব্র নির্নিমেষ চোখে আমার দিকে তাকিয়ে রয়েছেন। বিরাজবাবু জিজ্ঞেস করলেন, দেখতে পাচ্ছ? গলা দিয়ে আওয়াজ বেরোল না, তাই উত্তর দেওয়া হলো না। ডান দিকে মাথা ফিরিয়ে দেখি আমার গা ঘেঁষে একটি প্রেত দাঁড়িয়ে মুখের দিকে কটমট করে তাকিয়ে আছেন। বাঁ দিকে তাকিয়ে দেখি ঠিক তাই। আমার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। হৃৎপিণ্ডটা আবার সচল হয়ে গলার কাছে ধড়াস ধড়াস করতে লাগলো। এদের যে কত রকম চেহারা তা বর্ণনা করা যায় না। সাহেব আছেন, চীনাম্যান আছেন, ভারতীয় লোক আছেন, আবার নিকশ কান্তি নিগ্রো রয়েছেন। কোনো ভেদ জ্ঞান নেই। একজন রোগা পৈতেধারী ব্রাহ্মণ এবং একটি পালক দেওয়া টুপি পরা 16 শতাব্দীর সাহেব পাশাপাশি বসে রয়েছেন দেখলুম। সকলেরই চোখ আমার ওপর। ভাবে মনে হলো কেউই আমার প্রতি সন্তুষ্ট নন, যেন দাবি জন্মাবার আগেই আমি তাদের রাজ্যে ঢুকেছি বলে তারা আমার ওপর ভয়ঙ্কর চটেছেন। ক্রমে তাদের মধ্যে একটা আলোচনা শুরু হলো দেখলুম। কানে কিছুই শুনতে পেলুম না, কিন্তু মুখ আর হাত নাড়া দেখে আন্দাজ হলো যে খুব উত্তেজিতভাবে তর্ক চলছে, এবং আমি যে এই তর্কের লক্ষ্য বস্তু তাতেও সন্দেহ রইল না। শেষে সেই পৈতে পড়া রোগা ব্যক্তিটি আমার দিকে ফিরে আঙুল দেখিয়ে খুব তীব্রভাবে কি বলতে আরম্ভ করলেন, কিন্তু কোনো ফল হলো না। তিনি কি বললেন আমি তার এক বর্ণও শুনতে পেলুম না। অনেকক্ষণ বক্তৃতা দেবার পর তিনি টেবিলের উপর একটা নিঃশব্দ চপেটাঘাত করে চুপ করলেন। তখন আবার তাদের মধ্যে তুমুল তর্ক আরম্ভ হলো। এই সমস্ত ব্যাপার দেখতে দেখতে আমার মনের অবস্থাটা কিরকম হয়েছিল সে সম্বন্ধে বিশদভাবে কিচ্ছু বলিনি, বলবার দরকারও নেই। তোমরা সহজেই আন্দাজ করে নিতে পারবে। চশমার ভিতর দিয়েই যে এই ভূতের রাজ্য দেখতে পাচ্ছি, চশমা খুলে ফেললে আর দেখতে পাবো না, এ কথা একদম ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল সাদা চোখেই এদের দেখছি, যেন নির্জন মনুষ্যহীন একটা জায়গায় এক পাল ভূতের মধ্যে এসে পড়েছি। তারা আমাকে ঘিরে বসে আমার ভাগ্য বিচার করছে। তাদের তর্কের উত্তেজনা ক্রমেই বেড়ে উঠতে লাগলো। আমার মনে হলো আমাকে নিয়ে এরা একটা ভীষণ কাণ্ড কিছু বাঁধাবে। আমার বুদ্ধি বিবেচনা যা সামান্য অবশিষ্ট ছিল তাদের এই কাণ্ড দেখে তাও লুপ্ত হয়ে গেল। চশমাটা খুলে ফেললেই ল্যাটা চুকে যেত, কিন্তু তা না করে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালুম। অমনি তারাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তারপরে যেন কি একটা ভয়ঙ্কর সংকল্প করে জ্বলন্ত দৃষ্টি মেলে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আর চুপ করে থাকতে পারলুম না। বিকট চিৎকার করে চেয়ার উল্টে ফেলে দরজার দিকে দৌড় মারলুম। প্ল্যাটফর্মে পৌঁছে দৌড়তে দৌড়তেই ঘাট ফিরিয়ে দেখলুম তারা তেমনই ভিড় করে আমার পেছনে তেড়ে আসছে। এই সময় একটা বিরাট রই রই শব্দ কানে গেল। খবরদার, হুঁশিয়ার, ট্রেন আতা হ্যায়।
সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের ফোঁস ফোঁস হড় হড় শব্দ। ঠিক প্ল্যাটফর্মের কিনারায় পৌঁছে আমি হ্যাঁচকা মেরে নিজেকে সামলে নিলুম। গরম ইঞ্জিনটা শো শো শব্দ করে আমার প্রায় নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁচকা দিয়ে নিজেকে সামলালুম বটে, কিন্তু ভারী চশমাটা নাকের উপর থেকে ছিটকে গিয়ে পড়ল ঠিক লাইনের উপর, আর গাড়ির চাকাগুলো গড় গড় করে সেটাকে গুঁড়ো করে দিয়ে চলে যেতে লাগলো। আমার হাতে পায়ে আর জোর ছিল না। অবশভাবে আমি প্ল্যাটফর্মের কাঁকড়ের ওপরেই শুয়ে পড়লুম। চেতনা লুপ্ত হয়ে আসছিল। মাথার মধ্যে ঝিমঝিম করছিল। তারই মধ্যে ক্ষীণভাবে শুনতে লাগলুম মন্দীভূত ট্রেনের চাকার আর লোহা লক্করের শব্দ। মনে হলো যেন এতক্ষণে সে প্রেতগুলো সবাক হয়ে আমাকে ঘিরে বিচিত্র স্বরে মহা আনন্দের হাসি হাসছে। মিনিট কয়েক পরে জ্ঞান ফিরে দেখলুম আমার চারিদিকে অসংখ্য লোকের ভিড় জমে গেছে, আর বিরাজবাবু পাগলের মতো আমার দুটো নড়া ধরে ঝাঁকানি দিচ্ছেন আর বলছেন, আমার চশমা কই, আমার চশমা কই, আমার চশমা। মূর্ছা যাওয়াটাই বুদ্ধিমানের কাজ ভেবে আমি আবার মূর্ছিত হয়ে শুয়ে পড়লুম। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন আকাশবাণী, মালকোষ এবং সবুজ চশমা। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী গল্প পাঠে মীর, শঙ্করী প্রসাদ মিত্র, সুলগ্না আচার্য এবং ইন্দ্রাণী। মালকোষ গল্প পাঠে মীর এবং পুষ্পল। সবুজ চশমা গল্প পাঠে মীর ও নীল। শব্দগ্রহণ রিচার্ড। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সত্যজিৎ সেন। সেতারে সৌমাল্য চক্রবর্তী। গল্পের সূত্রধার দীপ এবং অগ্নি। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। সানডে সাসপেন্স শুনুন শুধুমাত্র মির্চি বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলায় এবং গানা অ্যাপে।